আমরা ডাফ হাই স্কুল থেকে এসেছি। আমার নাম নিহা রয়। আমার নাম দীপানিতা ভট্টাচার্য। আমার নাম ত্রয়ী হাজরা। আমার নাম ডেলিসা সুর। আমার নাম সম্পূর্ণা ঘোষ। আমার নাম ঋতিকা যাদব। আমরা আজকে যে প্রজেক্টটা তৈরি করেছি সেটা কার্বন পিউরিফিকেশন নিয়ে। আমরা জানি যে এখন বায়ু দূষণের পরিমাণ বেড়েই চলেছে, তো বাতাসে এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কার্বন মনোক্সাইডের পরিমাণ এত বাড়ছে, এটা যাতে একটু কম করা যায় সেই জন্য আমাদের এই মডেলটা তৈরি করা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারখানা থেকে CO2 গ্যাস নির্গমন হচ্ছে, যেটা এই পাইপ দিয়ে এসে কার্বন অ্যাবজর্বারের ভেতর আসছে। এই কার্বন অ্যাবজর্বারের ভেতর অ্যাক্টিভেটেড চারকোল বেড ইউজ করা হয়। এই অ্যাক্টিভেটেড চারকোল বেড এই যে বাতাসের সাথে আসা কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে নেয় এবং পরিষ্কার বাতাস হিসেবে আবার এই ক্লিন এয়ার হিসেবে এটাকে আবার পরিবেশে ছেড়ে দিচ্ছে। এটা বিভিন্ন জায়গায় এখন ব্যবহার করা হয়, যেরকম এয়ার পিউরিফায়ারে, গ্যাস মাস্কে, ওয়াটার পিউরিফায়ারে। এছাড়াও আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, যেরকম সৌরশক্তি, বায়ু শক্তি। আর অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কম করা হয়, কারণ এটা পরিবেশ বান্ধব নয় এবং এখানে ভীষণ পরিমাণে ধোঁয়া নির্গমন হয়। 2030 সালের মধ্যে কার্বনের 50% কমানোর টার্গেট নেওয়া হয়েছে এবং 2070 সালের মধ্যে সমগ্র অর্থনীতিকে কার্বন শূন্যে নামিয়ে আনার টার্গেট নেওয়া হয়েছে, যাকে নেট জিরো এমিশন টার্গেট বাই 2070 বলা হয়। এবার আমরা দেখবো যে প্রজেক্টটা কিভাবে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে কারখানা থেকে বাতাসের সাথে CO2 গ্যাস নির্গত হচ্ছে। এই বাতাসের সাথে থাকা CO2 গ্যাস চিমনির মধ্যে থাকা একটি মোটরের সাথে চলা পাখা এরকে সাহায্য করছে ওপরে তুলতে। বাতাসের সাথে থাকা CO2 গ্যাস ওপরে উঠে পাইপের সাথে পৌঁছাচ্ছে কার্বন অ্যাবজর্বারে। আমরা যেরকম দেখলাম যে এর ভেতরে রয়েছে অ্যাক্টিভেটেড চারকোল বেড। এই অ্যাক্টিভেটেড চারকোল বেড কার্বনের অধিশোষণ ধর্মের কারণে বাতাসে থাকা CO2 গ্যাসকে তার নিজের পৃষ্ঠতলে আকৃষ্ট করছে এবং বাকি যে পরিষ্কার বাতাসটি থাকছে সেটা ক্লিন এয়ার হিসেবে বাতাসে মিশছে, যেরকম আমরা এখানে দেখতেই পাচ্ছি। আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ দূষণকে কন্ট্রোলে আনা, কারণ বাতাসে যাতে CO2 গ্যাস, CO, CH4 বিভিন্ন গ্যাসগুলি বাতাসে কম মেশে, কারণ এগুলি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আর গ্রিন হাউস গ্যাস যত পরিবেশে বাড়বে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের পরিমাণও তত বাড়বে। আর আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বিভিন্ন ন্যাচারাল ক্রাইসিস দেখা যায়, যেরকম বন্যা, খরা। এছাড়া মেরু প্রদেশের যে বরফের স্তরগুলো রয়েছে সেগুলো গলতে শুরু করে, তার ফলে জলস্তর বৃদ্ধি হয়। এমন সময় আসতে পারে যে এই জলস্তর বৃদ্ধির কারণে এমন বড় সুনামি দেখা যেতে পারে যে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। এইসব থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং কে কন্ট্রোলে আনতে হবে। এই গ্লোবাল ওয়ার্মিং কে কন্ট্রোলে আনতে গেলে বিষাক্ত গ্যাস বায়ুতে মিশতে দিতে হবে না। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই মডেল তৈরি করেছি। আমরা জানি যে 2023-এ ওয়ার্ল্ড ইন্ডেক্সে আমাদের দেশ ভারত 3য় স্থানে চলে গেছিল, তো আর এখন বর্তমানে 2025-এ 5ম স্থানে আছে। এই যে এত পলিউশন রেট বাড়ছে, দিল্লিতে এত পলিউশন রেট বাড়ছে, প্রত্যেকটা ঘরে এয়ার পিউরিফায়ারের প্রয়োজন পড়ছে। এই যেন এই দূষণটা আরো কম করা যায়, সেই জন্যই আমাদের এই প্রজেক্টটি আজকে তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ। প্রকৃতিতে আমরা অনেক রকম গ্যাস দেখতে পাই, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। আবার কিছু জিনিসও আছে, স্টিল, লোহা, এগুলো কিছু না কিছু পদার্থ দিয়ে তৈরি। আবার এই পদার্থের মূল উপাদান হলো পরমাণু। পরমাণুর প্রধান 3টি কণা হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এই প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াস বা কেন্দ্রকে অবস্থান করে, আর এই ইলেকট্রন নিউক্লিয়াসের চারিপাশে কক্ষপথে ঘুরতে থাকে। এই প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসে থাকে বলে এদেরকে নিউক্লিয়ন বলা হয়। এবং এই প্রোটন ও নিউট্রন ভৌত এবং রাসায়নিক দুই ধর্ম কেন্দ্রীভূত হয় এবং ইলেকট্রনে শুধু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখানে আমরা সোডিয়াম, ক্লোরিন, কার্বন এই 3টে পরমাণু গঠন দেখিয়েছি। সোডিয়াম অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 11 এবং ভর সংখ্যা 23। ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক 17 এবং ভর সংখ্যা 35। কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক 6 এবং ভর সংখ্যা 12। এবার আমরা জানি যে প্রোটন সংখ্যা যত সংখ্যক হয়, ইলেকট্রন সংখ্যা তত সংখ্যক হয়। প্রোটন সংখ্যা 11, তো ইলেকট্রন সংখ্যা এখানে সোডিয়ামের ক্ষেত্রে 11। ক্লোরিনের ক্ষেত্রেও সেম ভাবে প্রোটন সংখ্যা
17, তো ইলেকট্রন সংখ্যাও 17, এবং কার্বনের ক্ষেত্রেও সেম ভাবে প্রোটন সংখ্যা 6, তো ইলেকট্রন সংখ্যা 6। এবার আমরা এই যে ইলেকট্রন বিন্যাসটা করেছি, এই ইলেকট্রন বিন্যাসকে লেমেন কক্ষপথ দিয়ে হয়। এখানে প্রথম কে মানে কক্ষপথের মানটা 2n² ফর্মুলা দিয়ে হয়, যেমন ফার্স্ট কক্ষটা 2, তারপরে 8, তারপর 1। তারপরে এখানে ক্লোরিনের ক্ষেত্রে 2, তারপরে 8, তারপরে 7। আবার এখানে কার্বনের ক্ষেত্রে 2, তারপর 6। এবারে এই মৌলগুলো আমরা এককভাবে পাই না, আলাদা আলাদা ভাবে পাই অনেক রকম যৌগের সাথে, যেমন জল H2O, কার্বন মনোঅক্সাইড CO2, তারপরে কার্বন ডাই অক্সাইড CO2, এইগুলো বিভিন্ন যৌগের মধ্যে থাকে। এই যৌগের রাসায়নিক ধর্ম আছে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগ। এখানে আমরা আয়নীয় যৌগ স্ট্রাকচারটা দেখিয়েছি, যেখানে আমরা ধাতু হিসেবে ব্যবহার করেছি সোডিয়ামকে আর অধাতু হিসেবে ব্যবহার করেছি ক্লোরিনকে। এখানে আমরা আগে জেনেছি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, আর পরমাণুর অষ্টক সূত্র অনুযায়ী পরমাণু নিজের শেষ কক্ষপথে সর্বদা 8টা ইলেকট্রন ধরে রাখতে চায়, যাতেও স্টেবল হতে পারে। আর সোডিয়ামের যেহেতু ইলেকট্রন সংখ্যা 11টা, তাই শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন থাকে, তাই ওকে স্টেবল হওয়ার জন্য হয়তো 1টা ইলেকট্রন ছেড়ে দেবে, না হয়তো ওকে 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, কিন্তু বেশি শক্তির প্রয়োজন হবে, তাই 1টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়ন গঠন করবে, যা একটি ক্যাটায়ন। এখানে আমরা আয়নীয় যৌগ স্ট্রাকচারটা দেখিয়েছি, যেখানে আমরা ধাতু হিসেবে ব্যবহার করেছি সোডিয়ামকে আর অধাতু হিসেবে ব্যবহার করেছি ক্লোরিনকে। আমরা এখানে আগে জেনেছি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11টা, আর পরমাণুর অষ্টক সূত্র অনুযায়ী পরমাণুর যে শেষ কক্ষপথে সর্বদা 8টা ইলেকট্রন ধরে রাখতে চায়। 8টা ইলেকট্রন ধরে রাখতে চায়, তাই সোডিয়ামের যেহেতু ইলেকট্রন সংখ্যা 11টা, তাই শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, তাই ওকে স্টেবল হতে গেলে ওকে হয়তো 1টা ইলেকট্রন ছেড়ে দিতে হবে, না হয় ওকে 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। কিন্তু ওকে 7টা ইলেকট্রন গ্রহণ করতে গেলে অপেক্ষাকৃত বেশি শক্তির প্রয়োজন হবে, তাই 1টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়ন গঠিত হবে, যা একটি ক্যাটায়ন। আর ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 17টা, তাই ওর শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, তাই সোডিয়াম যে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে সেটা ক্লোরিন গ্রহণ করছে। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করার পর ক্লোরাইড আয়ন গঠিত হচ্ছে, যে একটি অ্যানায়ন। আর এই দুটো একসঙ্গে রাসায়নিক বিক্রিয়া করার পর সোডিয়াম ক্লোরাইড গঠিত হচ্ছে, যা আমরা রোজকার জীবনে খাদ্য লবণ হিসেবে ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে ক্রিস্টাল, যেখানে আমরা গ্রিন বল হিসেবে বুঝিয়েছি ক্লোরাইডকে, আর গ্রে বল হিসেবে বুঝিয়েছি সোডিয়ামকে। এখানে আমরা সমযোজী বন্ধনকে দেখিয়েছি। আমরা প্রথমেই দেখলাম কার্বনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে বলে এখানে আমরা 4টি ইলেকট্রন নিয়েছি, এবং ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে বলে এখানে আমরা 7টি নিয়েছি। আমার আগের বন্ধু এটা বললো যে কোনো পরমাণু চাইবে না তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রনের চেয়ে কম ইলেকট্রন থাকুক, তাই এরা একে অপরের সাথে বন্ড তৈরি করছে, যাতে এরা একে অপরকে স্টেবল করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনে 1 2 3 4 5 6 7 8 এরাও 8টা হয়ে যাচ্ছে, এবং ক্লোরিনও 1 2 3 4 5 6 7 8 এরাও মানে বন্ড তৈরি করে 8টা হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কার্বন এবং ক্লোরিনের বন্ড তৈরি করে কার্বন টেট্রাক্লোরাইড। এটা হচ্ছে তার স্ট্রাকচারটা। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার নাম সৌপায়ন মল্লিক। আমার নাম প্রীতম দাস। আমাদের প্রজেক্টটা হচ্ছে স্টিম ইঞ্জিন। এটা এখান থেকে ক্যান্ডেলটা কি করছে, ক্যানের ভেতরে জল আছে, এবার এই যে জলটা না ভেপার তৈরি করছে ভেতরে, এবার এই ভেপারটা কি করছে, যে সিরিঞ্জটা আছে সিরিঞ্জের মধ্যে ভেপার যাচ্ছে, এবার কি করছে সিরিঞ্জের ভেতরটা পিস্টন আছে, এই ভেপারটা কি করছে পিস্টনকে ধাক্কা দিচ্ছে, যার জন্য এই সিরিঞ্জটা গোল গোল ঘুরছে। পিস্টনটা খুলে গেলে হ্যাঁ মানে পিস্টনটা মানে হ্যাঁ একটু গন্ডগোল হচ্ছে যদিও। হ্যাঁ, তো এইভাবে মানে আমরা এই স্টিম ইঞ্জিনটা এইভাবে আমরা প্রেজেন্ট করছি আমরা। হ্যাঁ, ব্যাস এইটুকু।
আর আমরা এখানে যদি এক্সপ্লেন করা যায় যে এটা আমরা দেখাচ্ছি কি করে হিট এনার্জিটাকে আমরা মেকানিক্যাল এনার্জির মধ্যে কি করে কনভার্ট করছি। এবার এই এই যে মডেলটা, এটা আমাদের বেসিক জিনিস, যেটা দ্য মডেল এক্সপ্লেন দ্য বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্টিম। মানে এই মডেলটা দেখাচ্ছে যে স্টিমের কাজ কি, মানে বেসিক যে জিনিসগুলো ওইটা দেখাচ্ছে। আর ইঞ্জিন which play an important role in the development, মানে স্টিম ইঞ্জিন আগেকার দিনে, যে আমরা যদি 1800 যাই কিংবা 1700 সালে যাই, তখন কি হয়, আমরা দেখি যে স্টিমের গাড়ি চলে আগে, স্টিমের গাড়ি, তারপর স্টিম ইঞ্জিন চলে, স্টিমের যে ট্রেন গুলো হয় কয়লা দিয়ে, ওইটা আগে ইউজ করা হয়। ওইটাই আমরা দেখি। প্রথমে ব্রিটেনে শুরু হয়েছিল স্টিম ইঞ্জিন, প্রথমে ব্রিটেনে শুরু হয়েছিল, কিন্তু 1805-এ আমাদের ইন্ডিয়াতে আসে, যেটা ফার্স্ট স্টিম ইঞ্জিন যাত্রা শুরু হয় বোম্বে টু ট্রেনে। থ্যাংক ইউ।